2026-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। আক্ষরিক অর্থেই বামেদের প্রার্থী তালিকার বড়সড় চমক। বামেদের সর্বকনিষ্ঠ প্রার্থী সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা তরুণ রক্ত। হিন্দি, ইংরেজি, বাংলা 3 ভাষাতেই চোট এই প্রার্থী এবার বালিগঞ্জ বিধানসভায় বামেদের তুরুপের তাস। নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। এতদিন যখন আমরা দেখতে পেয়েছি যে সিপিআইএম এর হেভিওয়েট নেতা সূর্যকান্ত মিশ্রদের মতো তারা গেছেন নির্বাচন কমিশনে কথা বলতে, নির্বাচন কমিশনে নিজেদের দাবি দাওয়া পেশ করতে বা নিজেদের বক্তব্য রাখতে, সেখানে দাঁড়িয়ে এবারে দেখা গেল একটা অন্য কিছু, অর্থাৎ একটা ন্যারেটিভ ছিল যে বামেরা শুধুমাত্র বুড়োদের নিয়ে কাজ করে, তরুণ রক্তের প্রতি বামেদের সেরকম কোনো আগ্রহ নেই। কিন্তু এই কথা যে এখনকার নিরিখে সত্যি নয় সেটা প্রমাণিত হয়ে গেছে। তার কারণ সেখানে দেখা গেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে মোহাম্মদ সেলিম এবং শমিক লাহিড়ীর সঙ্গে আরো এক তরুণীকে, 29 বছরের বালিগঞ্জ বিধানসভার বাম প্রার্থী আফরিন বেগমকে। বেনিপুকুরের বাসিন্দা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, বর্তমানে গবেষণা করছেন এই আফরিন বেগম, এবং তার না আছে তার নামে কোনো ফৌজদারি মামলা, না আছে তার স্থাবর অস্থাবর সেরকম কোনো সম্পত্তি যা নিয়ে অনৈতিকতার প্রশ্ন উঠতে পারে, নেই কোনো রকম ঋণও। হলফনামায় এমনই উল্লেখ রয়েছে। অর্থাৎ স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এই বাম প্রার্থী, এবং এই স্বচ্ছ ভাবমূর্তি, তরুণ রক্ত, একই সঙ্গে সংখ্যালঘু পরিবারের মেয়ে এবং শিক্ষায় দীক্ষায় এই যুগের সঙ্গে একেবারে মানানসই এই বাম প্রার্থী। এবং সেই কারণেই এই মুখকে সামনে রেখেই বালিগঞ্জের মতো বিধানসভাতে ঝাঁপাচ্ছে বামেরা। কারণ বালিগঞ্জ বিধানসভা একটা এমন জায়গা যেখানে কিন্তু অত্যন্ত পশ এরিয়াও রয়েছে, যেখানে প্রচুর শিক্ষিত, প্রচন্ড রুচিশীল, উচ্চবিত্ত মানুষরাও বাস করেন। আবার এমনও জায়গা রয়েছে যেখানে খেটে খাওয়া গরিব মানুষ, যেখানে অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত পরিবারও রয়েছে। সুতরাং এই দুই দিককেই ব্যালেন্স করার জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে বামেরা বেছে নিয়েছে আফরিন বেগমকে। উল্টো দিকে প্রচন্ড রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন দুই প্রার্থী, অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞতার প্রতীক বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যথেষ্ট বড় ফ্যাক্টর হতে চলা বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা। দুজন হেভিওয়েট এবং রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর বিরুদ্ধে বাম প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন, তিনি রাজনীতির ময়দানে এখনো খুব একটা হাত পাকিয়ে উঠতে পারেনি। তবে ছাত্র রাজনীতির সঙ্গে তার যোগাযোগ ছিল, ছাত্র রাজনীতিতে তিনি অনেক দিন ধরেই আছেন, এবং ছাত্র রাজনীতির পুকুর থেকে যখন বিধানসভা ভোটের সমুদ্রে এসে পড়লেন, তখন তার কেমন মনে হচ্ছে এই দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তাকে কম্পিট করতে হবে, লড়াই করতে হবে, সেটা তার কাছে কতটা কঠিন হচ্ছে, অথবা এখানকার সাধারণ মানুষের সঙ্গে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করার সময় কি কি জানতে পারছেন, যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারেন তাহলে সেক্ষেত্রে কি কি তাদের প্ল্যানিং আছে সাধারণ মানুষের সুবিধের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য ঠিক কি কি প্ল্যানিং করে রেখেছেন, এই সমস্ত নিয়ে অকপটে ফিনিক্স নিউজের সঙ্গে কথা বললেন বাম প্রার্থী আফরিন বেগম শিল্পী। একের পর এক প্রশ্ন এবং তাতে সাবলীল উত্তর। দেখুন কি বলছেন বাম প্রার্থী আফরিন বেগম। আপনি যে বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, সেখানে আপনার এগেনস্টে যারা দাঁড়িয়েছেন, একদিকে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি অত্যন্ত বয়স্ক একজন এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ, এবং অন্যদিকে রয়েছেন ডক্টর শতরূপা বিজেপি থেকে। এদের দুজনের বিরুদ্ধে দাঁড়িয়ে কি একটু ভয় করছে? দেখুন, আমি আর ভয় তো করছে না, কারণ আমি বালিগঞ্জেরই মেয়ে, বালিগঞ্জেরই ক্যান্ডিডেট দাঁড়িয়েছি এবং বালিগঞ্জের মানুষের কাছে ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এবং আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছেন তারা অনেকদিন পুরনো মানুষ হতে পারেন রাজনীতিতে, কিন্তু তাদের রাজনীতি আসলে মানুষের পক্ষে রাজনীতির কথা বলে না,
বামপন্থীরা মানুষের পক্ষে রাজনীতির কথা বলছে। তৃণমূল বিজেপির রাজনীতি আসলে নির্দিষ্ট কয়েকটা মুষ্টিমেয় মানুষের পকেট ভরানোর রাজনীতির কথা বলে। তৃণমূলের একাধিক নেতাকে দুর্নীতি করতে দেখা গেছে, ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি তারা কিভাবে তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিভাবে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছেন, এবং তাদেরকে দলে রাখা হয়েছে। ফলে তারা নিজেদের পকেট ভরানোর রাজনীতি করছে, এবং একই সাথে আমরা দেখছি মোদিজি, আম্বানিজি, আদানিজির পকেট ভরানোর রাজনীতি করছে, নিজেদের পকেট ভরানোর রাজনীতি করছে। তাদের বিরুদ্ধে আমরা মানুষের জন্য রাজনীতি করছি, রুটি রুজির রাজনীতি করছি, সেটার জন্য লড়াই করছি। ফলে আমার মতাদর্শ আমার প্লাস পয়েন্ট, সেই মতাদর্শ নিয়ে আমি লড়াই করবো। আপনি একজন সংখ্যালঘু মহিলা এবং সেখানে দাঁড়িয়ে আপনি আজকে রিসার্চ করছেন যাদবপুর ইউনিভার্সিটি, যেটা সংখ্যালঘু প্রচুর মেয়ের কাছে আপনি এখন প্রায় রোল মডেল হয়ে গেছেন, এবং এটাও বলা হচ্ছে যে সিপিআইএম এর প্রতিকুর রহমানের রিপ্লেসমেন্ট নাকি আপনি। দেখুন, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বামপন্থীদের মধ্যে আসলে আমরা কেউ কারোর রিপ্লেসমেন্ট নই। আমরা প্রত্যেকেই নিজেরা আমাদের কাজ করি, এবং কাজ করে আমরা সেখান থেকে উঠে এসেছি। দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, তারপরে হচ্ছে যে আমরা বর্তমানে আমরা আমাদের রিসার্চ আন্দোলনের সাথে যুক্ত, বর্তমানে মানুষের জন্য কাজ করার দায়িত্ব পেয়েছি। এরকম বামপন্থীদের প্রচুর তরুণ কর্মীরা আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনে নিজেদের দায়িত্ব পালন করছে। ফলে কেউ কারোর সাবস্টিটিউট নয়, প্রত্যেকে নিজের দক্ষতার সাথে সেখানে নিজেদের দায়িত্ব পালন করছে। সংখ্যালঘু মহিলাদের মধ্যে ঠিকই বললেন যে বহু ক্ষেত্রে উচ্চ শিক্ষিতায় কম সংখ্যালঘু মহিলা পাওয়া যায়, কিন্তু আমি মনে করি সংখ্যালঘু হওয়াই আমার একমাত্র পরিচয় নয়। আসলে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে নির্যাতিত হচ্ছেন মানুষ, মজুরির কারণে, ধর্মীয় কারণে, ভাষার কারণে, জাতের কারণে, মহিলা হওয়ার কারণে, সেই সমস্ত লড়াইগুলোকে ঐক্যবদ্ধ করে আসলে আমরা যে শাসকের বিরুদ্ধে লড়াইটা করব, সেই লড়াইয়ে একজন কর্মী হতে চেয়েছি, এবং সেটার জন্যই লড়াই করছি। ফলে সংখ্যালঘু মানুষ বলুন, মহিলা বলুন, তাদেরকে আরো বেশি করে যাতে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়, তাদের যেন উন্নতি করা সম্ভব হয় প্রকৃতপক্ষে, সেটার জন্য লড়াই করছি। এতদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন, সেটা যদি একটা পুকুর হয়, তাহলে আজকে যে রাজনীতির ময়দানে এসেছেন সেটা মহাসমুদ্র। কতটা মানে সেখানের জন্য আপনি প্রিপারেশন করেছিলেন? দেখুন, ছাত্র রাজনীতি চলাকালীনই আমরা প্রচুর কিছু শিখি। আসলে প্রচুর লড়াই জিতেছি, প্রচুর লড়াই হেরেছি, এবং সেটা থেকে শিখেছি। ফলে সেই শেখাগুলো দিয়েই আসলে এখানে পাড়ি দেওয়া, যে মহাসমুদ্রে যতই ঢেউ আসুক না কেন, অবিচল থেকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। মানুষের আশা, ভরসা, ভালোবাসা পাচ্ছি, শুভেচ্ছা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, সেটা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আপনাকে দেখেছি যে আপনি নির্বাচন কমিশনে গিয়ে আপনি একের পর এক প্রশ্ন তুলেছেন, যেখানে এর আগে আমরা দেখেছি সূর্যকান্ত মিশ্রকে যেতে, যেখানে আমরা সিপিআইএম এর হেভিওয়েট নেতাদেরকে দেখতে পেয়েছি, সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে গিয়ে রীতিমতো তাদের সঙ্গে তর্ক করেছেন, তাদের সঙ্গে প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারটা খুব ক্যারিজম্যাটিক লেগেছে আমাদের কাছে। দেখুন, আমি আসলে ওই দিন ওখানে গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া, আমাদের পার্টির বক্তব্য, সেটা তুলে ধরতে, এবং আমি সেটাই যথাযথভাবে তুলে ধরেছিলাম। যেভাবে প্রত্যেকটা ভোটারের নাম যেভাবে বুথ ভিত্তিক আমরা দেখেছি, সংখ্যালঘু প্রচুর মানুষের নাম, প্রান্তীয় অঞ্চলের মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে আমরা বুথ ভিত্তিক হিসেব দিয়ে এসেছিলাম। বলেছিলাম যে কোনো মানুষের ন্যায্য ভোটাধিকার বাতিল করা যাবে না। একই সাথে 18 বছর বয়সী যারা প্রথম ভোটার হচ্ছে এখানে, আমরা যদি ডেটা দেখি যে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, যাদের এই বছরের প্রথম ভোটার, সেই ডেটা অনুযায়ী তাদের কিন্তু এইবারে বয়স হওয়া সত্ত্বেও তাদের নাম সকলের আসেনি। তো আমরা সেগুলো রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম, সেগুলো যাতে ইনক্লুড করা যায় সেগুলো নিয়ে ব্যবস্থা নিতে গিয়েছিলাম। আমি একটা দায়িত্ব পালন করতে গেছিলাম, সেই দায়িত্ব পালন করে এসেছিলাম। আমরা কিন্তু জানতে পেরেছি যে এখানে অনেকেই বলছেন কোনো সমস্যা নেই, প্রচুর উন্নয়ন হয়েছে। আপনি কি সেই উন্নয়ন দেখতে পাচ্ছেন? দেখুন, আপনি আমার সাথে চলুন ঘরে ঘরে, আমি যখন ক্যাম্পেইন করবো সেই টাইমে আপনি মানুষের সমস্যা বুঝতে পেরে যাবেন। বহু ক্ষেত্রে মানুষ ভয়ে থাকে, কারণ গুন্ডারাজের কথা আপনারা অবশ্যই জানেন, তোলাবাজির কথা অবশ্যই জানেন। সেই ঘটনাগুলো এই অঞ্চলে নিত্যদিনের ঘটনা। ফলত যখন ক্যামেরার সামনে মানুষ থাকেন, তখন তাদের অবশ্যই প্রাণের ভয় থাকে, অনেক কিছুর ভয় থাকে, তারা সেই কথাগুলো মুখ খুলতে পারেন না। কিন্তু আমি যখন তাদের কাছে পৌঁছে যাচ্ছি, যেহেতু বালিগঞ্জের ঘরের মেয়ে হিসেবে আমি তাদের কাছে পৌঁছাচ্ছি, আমি অন্য কেউ নই, ফলে তাদের তখন মুখ থেকে সেই কথাগুলো বেরোচ্ছে। আমাদের এই অঞ্চলে বিপুল সমস্যা রয়েছে, জলের সমস্যা একটা মারাত্মক বড় সমস্যা। একই সাথে আমাদের এখানে ড্রেনেজ সিস্টেমের সমস্যা রয়েছে। আজকে সকালেই বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় বহু জায়গায় নোংরা জল জমা, সেইগুলোর জন্য ড্রেনেজ সিস্টেম সারানোর পরিস্থিতি। যেহেতু এখানে বস্তি লাগোয়া অঞ্চল, মূলত এই অঞ্চলটা, সেখানে হচ্ছে যে পাকা ছাদ নেই, মানুষের ভাঙাচোরা ঘর রয়েছে। আমরা বলছি এমএলএ ফান্ড থেকে আমরা পাকা ছাদের ব্যবস্থা করব। পানীয় জল, এই অঞ্চলের মানুষের সাথে আপনি বিকেলবেলা দেখা করতে গেলে মানুষজন প্রত্যেকে কেউ বাড়িতে থাকে না, প্রত্যেকে জল ভরতে বাইরে রয়েছেন। ফলে যাতে 24 ঘন্টা তাদের পানীয় জলটা তারা পান, সেটার ব্যবস্থা করা। এই সমস্ত সমস্যা যেমন রয়েছে, সেগুলোর সমাধান বামপন্থীরা হাজির করছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি।
আমাদের এলাকায় আমরা অভয়া টিম বানাবো। কোনো মহিলা বিপদে পড়লে সিগন্যাল পাঠাবেন এবং সেখানে অভয়া টিম, কুইক রেসপন্স টিম পৌঁছে তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। একই সাথে আমরা হাই রাইজ যে অঞ্চলগুলো রয়েছে সেখানের জন্য কুইক রেসপন্স টিম বানাবো। 24 ঘন্টা নাম্বার অ্যাভেলেবেল থাকবে। যারা বয়োজ্যেষ্ঠরা বাড়িতে একা থাকেন তারা সেই টিমকে কল করলে তাদের সমস্যায় আমাদের টিম পাশে পাওয়া যাবে তাদেরকে। ফলত আমরা একাধিক বিকল্প দেওয়ার চেষ্টা করছি আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য, সেইটা নিয়ে আমরা কাজ করছি।